আমি তো এই একটা কন্ডিশন, এটা হচ্ছে অ্যানিমিয়া, তোমাদের প্যাথোলজিতে আছে, ঠিক আছে? অ্যানিমিয়া নিয়ে একটা কোশ্চেন আছে প্যাথোলজিতে, এটা লিখতে হবে। অ্যানিমিয়া কাকে বলে? ল্যাক অফ হিমোগ্লোবিন ইন দ্য হিউম্যান বডি। ইয়েস, ওটাকে একটু ভালো করে বলতে হবে। quantitative এই ঠিক বলছে reduction or hemoglobin or hemoglobin in blood is called অ্যানিমিয়া। এইটা হচ্ছে ডেফিনেশন। যদি বলে অ্যানিমিয়া কাকে বলে, তখন বলবে কোয়ালিটেটিভ and quantitative reduction of RBC or hemoglobin or both, আরেকটা কথা লিখে এখানে or both in blood is called anemia। বলবে আরবিসি কমলেও সেটা অ্যানিমিয়া হবে, হিমোগ্লোবিন কমে গেলেও সেটাও অ্যানিমিয়া হবে, আবার দুটো কমে গেলে এটাকেও বলছে অ্যানিমিয়া। তার মানে রক্ত সোজা কথা, আমাদের শরীরে যদি রক্তের অভাব থাকে বা রক্ত কমে যায় তখন তাকে বলছি অ্যানিমিয়া, ঠিক আছে? এইবার আগে যে আমি এক্সামিনেশন অফ ব্লাড করালাম, এই জন্যই করালাম যে ব্লাডের এক্সামিনেশন করলে পরে তবে তো অ্যানিমিয়া আছে কিনা তবে বোঝা যায়, ঠিক আছে? এবং সেখানে কি ধরনের অ্যানিমিয়া সেটার একটা প্রতিশ্রুতি আমরা পাবো ব্লাডের মধ্যে, ঠিক আছে? তো সেখানে অ্যানিমিয়া হলে পরে ব্লাডের কি কি অংশগুলো অ্যানিমিয়ার সঙ্গে রিলেটেড হবে না? হিমোগ্লোবিন পার্সেন্ট, হিমোগ্লোবিনের পার্সেন্ট, তারপরে টিসি, তাই তো? টিসি অফ আরবিসি, টিসি অফ আরবিসি আর হিমোগ্লোবিন পার্সেন্ট, আর হচ্ছে আরবিসি চরিত্র, আরবিসি চরিত্র ক্যারেক্টার। সেখানে কি ছিল? এম সি ডি, এম সি এইচ আর এম সি এইচ সি, এম সি এইচ সি। স্যার আরবিসি কোনটা কি লিখেছে স্যার? কোনটা? এই যে কোয়ান্টিটি or আমি সংক্ষেপে করে দিয়েছি। হিমোগ্লোবিন লিখবে, হ্যাঁ, or both লিখে দেন তো আবার। or both, তিনটে কথা। or both in blood is called both anemia. in blood is called anemia। ব্লাডের মধ্যে যদি আরবিসির পরিমাণ কমে যায় বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বা উভয়ই কমে যায় তখন তাকে আমরা বলবো অ্যানিমিয়া, ঠিক আছে? তোমরা প্লেন বাংলাতেও বলতে পারো, কোনো অসুবিধা নেই, সায়েন্সের ভাষা হয়, ঠিক আছে? তো এইখানে দেখো এই যে ব্লাডের যে রিপোর্ট এমসিভি মানে হচ্ছে মিনস কর্পাসকুলার ভলিউম, মিনস কর্পাসকুলার ভলিউম মানে হচ্ছে একটা আরবিসির আয়তন কত। আচ্ছা, যত আরবিসি আছে তাদের গড় করলে পরে গড় আরবিসির যে ভলিউম সেইটা কত। এইটা যদি আরবিসি ধরো 7 মাইক্রন ডায়ামিটার আর 80 থেকে 90 ফেন্টোলিটার হচ্ছে তোমার এফএল হচ্ছে এর ভলিউম, ঠিক আছে? এইবার যদি এর থেকে যদি এটা ছোট হয় তাকে বলবো মাইক্রোসাইট,
মাইক্রোসাইকেল। এর থেকে যদি আয়তনে বড় হয়ে যায় ম্যাক্রোসাইট। তখন হয়ে যাবে তার নাম ম্যাক্রোসাইট। আর যদি এটার মধ্যে থাকে তখন থাকে ওটা নরমোসাইট। আচ্ছা বলছি, বডিতে যত হিমোগ্লোবিন আছে তাদের কি সাইজ কি সবার মানে সুস্থ মানুষের তাদের কি সাইজ সবার সেম? না, ছোট বড় থাকবে। সেই জন্যই না আমরা এম কথাটা বলেছি। এম মানে কি? গড়, মিন, মানে যে গড়, অ্যাভারেজ। অ্যাভারেজ। অ্যাভারেজ মানে তো শুধু কর্পাসকুলার ভলিউম। রেলের এক্সামে স্যার মিনের ম্যাচ সিবি বলতাম, এমসিবি বলতাম কি? হ্যাঁ। সিবি বলে কোনো কথা আছে? আছে এমসিবি। মিনস কর্পাসকুলার এইজ, মানে হিমোগ্লোবিনও প্রতিটা আরবিসির মধ্যে যে সমান থাকবে তা কিন্তু নয়। অনেকগুলো আরবিসি একত্রিত করে তার গড় করে সেইখানে তোমার মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কতটা আছে? প্রায় মোটামুটি 30 থেকে 35 তোমার এর মতো। ওটা হচ্ছে পিকোগ্রাম। পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে একটা আরবিসির মধ্যে এভারেজ গড়ে, ঠিক আছে? তো সেই রকম এই যে এগুলোর উপরে যদি হিমোগ্লোবিন এমসিএইচ মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন যদি 20 এর নিচে চলে যায়, 20 পিকোগ্রামের নিচে চলে যায়, তখন এখানে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে। আরবিসি যদি তোমার পরিমাণ টিস্যু এখানে যদি বিলো 3 মিলিয়ন চলে আসে, তখন এটা পরিমাণ কমে গেল। এইবার তাদের সাইজ যদি কমে যায় তখন সেই ভ্যারাইটিটা হয়ে যাবে মাইক্রোসাইটিক। যদি সাইজ বেড়ে যায় তখন সেই ভ্যারাইটিটা হয়ে যাবে ম্যাক্রোসাইটিক। যদি সাইজ নরমাল থাকে অথচ পরিমাণে কমে গেছে তখন হয়ে যাবে সেটা নরমোসাইটিক, ঠিক আছে? এইবার দেখো ম্যাক্রোসাইটিক আর মাইক্রোসাইটিক গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অভাবজনিত এবং তোমার গঠনজনিত কারণে ঘটে। মানে হচ্ছে যদি ফ্যাক্টরিতে যদি কোনো গন্ডগোল হয় এবং সাপ্লাই যদি গন্ডগোল হয়, এই দুটো কন্ডিশনে তোমার মাইক্রোসাইটিক আর ম্যাক্রোসাইটিক দেখা দেবে, ঠিক আছে? আর যদি ফ্যাক্টরি ঠিক আছে, সাপ্লাইও ঠিক আছে, কিন্তু জিনিসটা চুরি হয়ে যাচ্ছে, কারখানা থেকেই হোক বা মাঝপথেই হোক বা গোডাউন থেকেই হোক, চুরি হয়ে যাচ্ছে, তখন ওই পরিমাণে কমে যাবে, অভাব দেখা দেবে। সেক্ষেত্রে কি হবে? যেহেতু চুরি হয়ে যাচ্ছে সেই জন্য জড়িত পরিবর্তন থাকবে না, তাহলে তার নর্মোসাইটিক থাকবে, তাই তো? কিন্তু তারা পরিমাণে কম, যেহেতু চুরি হয়ে যাচ্ছে। যেমন ধরো আমার শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাবে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো কেটে গেলে হতে পারে, বা আমার শরীর থেকে বহুদিন ধরে অনেক বেশি বেশি রক্ত লস হয়ে যাচ্ছে। সেটা ধরো মেয়েদের ক্ষেত্রে মেলোরেজিয়া হতে পারে, প্রতি মাসে যেখানে 25 থেকে 30 ml ব্লাড লস হওয়ার কথা সেখানে 80 ml এর বেশি ব্লাড লস হয়ে যাচ্ছে। আবার কারো ধরো পাইলস আছে, ব্লিডিং পাইলস, প্রতিদিন পায়খানা যাচ্ছে, গুরু করে রক্ত বেরিয়ে যাচ্ছে। আবার কারো ধরো পেটের মধ্যে তোমার ওই যে ওয়ার্মগুলো যেগুলো রক্ত চুষে খায়, বুকওয়ার্ম আছে, বুকওয়ার্মগুলো রক্ত চুষে চুষে খেয়ে দিচ্ছে এবং ফেলে দিচ্ছে, নষ্ট করছে। অবশ্যই ব্লিডিং পেপটিক আলসার, যেখানে ম্যালিনা হয়, ম্যালিনা হচ্ছে ব্ল্যাক প্যারিস রুট। যখনই ইন্টেস্টাইনের ভেতর থেকে কোনোভাবে ব্লিডিং হবে তখন সেটা পায়খানাটা কালো হয়ে যাবে, আলকার মতো কালো চটচটে পায়খানা, তাকে আমরা বলি মেডিকেল ভাষায় ম্যালিনা, বুঝতে? তখন ম্যালিনা, MALENA, ম্যালিনা। তো এইরকম ওগুলো পরের গল্প। আমরা যেটা বলছি ফান্ডামেন্টাল যে অ্যানিমিয়াটা কেন হলো, তো সেখানে তুমি দেখবে অ্যানিমিয়ার যে সমস্ত জায়গা দিয়ে রক্ত তৈরি হয়, যেমন হচ্ছে লোহা, হ্যাঁ, ভিটামিন B12 আর হচ্ছে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। তো এই কাঁচামালগুলো আমাদের রক্ত তৈরিতে লাগে। যদি আমাদের শরীরে
আয়রনের পরিমাণ কম হয়, অর্থাৎ আয়রন যতটা দরকার ততটা যদি আমরা ইনটেক না করি তখন রক্তের যে কাঁচামাল আয়রনের অভাব করবে, সেই জন্যে তখন আয়রন অভাবযুক্ত অ্যানিমিয়া দেখা দেবে, অর্থাৎ অ্যানিমিয়া ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তাকে আমরা বলছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এইরকম যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায় তখন আমাদের ব্লাডের পিকচারে আমরা এইরকম টাইপের আর্টিসিগুলোকে দেখতে পাই, অর্থাৎ তখনই মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা দেখি। তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কখন ঘটে না যখন আয়রনের প্রভাব, আয়রনের অভাব। ঠিক আছে। আবার অন্য ক্ষেত্রে যে দেখা যাবে যখন ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের অভাব ঘটছে তখন প্যাটার্নটা এইরকম টাইপের আছে, অর্থাৎ আকৃতিতে জিনিসগুলো বড় করে যায়। তখন কি চরিত্র দেখা দেবে না ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটাকে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া বলে স্যার, বা মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ, মানে তোমার কেউ B12 ফলিক অ্যাসিড এবং এছাড়াও কিছু মানে বোন ম্যারো গঠিত রোগ আছে যেখানে সিনথেসিস হচ্ছে, রক্তটা তৈরি হচ্ছে অর্থাৎ কারখানা, সেখানে কিছু তোমার গন্ডগোল দেখা দিতে পারে, সেখান থেকেও অ্যানিমিয়ার সৃষ্টি হতে পারে। সেই মধ্যেও এরকম আমরা বড় বড় ম্যাক্রোসাইট দেখতে পাই। ঠিক আছে। তো যাই হোক না কেন, অ্যানিমিয়া হলে পরে মেন সমস্যা কি হয় তাকে বলে আমাদের কি বলে, এটা গেল অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন। এই যে ব্যাপারগুলো বললাম দেখবে তোমাদের মন সম্পর্কে দেখে অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন আমরা কতগুলো ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, CANI CAM, ক্লিনিক্যালি আমরা দেখে অ্যানিমিয়াটাকে জাজ করে বলছি, যাকে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। এইবার কথা হচ্ছে ক্লিনিক্যালি আমরা অ্যানিমিয়াটা কোথায় দেখব, যেটা জিজ্ঞেস করা যে একটা রুগীর অ্যানিমিয়া তুমি কোথায় দেখবে। আমি অসংখ্যবার বলেছি, এবার বলো। ইয়েস, চোখের নিচে, এটা কি বলে মেডিকেল ভাষায় লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা। বাংলায় চোখের নিচে তো কোনো বাংলা ভাষা নেই। কনজাংটিভার নিচের অংশ লোয়ার প্যালপেবল কনজাংটিভা, যেটা প্যালপেট করে, মানে কনজাংটিভাটা কি, কনজাংটিভা হচ্ছে থিন পাতলা মেমব্রেন যেটা চোখের সামনে আছে, ঠিক আছে, কভার করে আছে চোখকে, বুঝতে পেরেছো? কারণ কনজাংটিভাটা না কাটলে পরে তুমি ছানিটা বার করতে পারবে, বুঝতে পেরেছো? কনজাংটিভা হলো চোখের ওই আপারেতে আইবলের রেট্রো আইবলের উপরের দিকটাতে অ্যাটাচ থাকে, আর নিচে প্যালপেবল মানে কনজাংটিভা মানে ওই যে লোয়ার আইলিড রয়েছে তার ইনার ভাঁজে গিয়ে ওটা ইনসার্ট করে। সেই জন্যে যে কোনো একটা সাইড থেকে কাটা হয় যখন তোমার ক্যাটারাক্ট অপারেশন করা হয়, সেখান থেকে একটা লিকুইড দিয়ে দেওয়া হয়, ফলে ওই যে লেন্স কোটিংটা যেটা আছে সেটা একদম জমাট বেঁধে ছানা এর মতো হয়ে যায়, চর্বির মতো হয়ে যায়, একটা ছোট্ট পর্সেন্ট করে টেনে অবশ্যই যাওয়া হয়েছে। ঠিক আছে, একটা লেন্স দিয়ে ওই জায়গাটা দিয়ে করে আমার লেন্সের সামনে বসে দিয়ে এবার ক্লিপটা ছেড়ে দিলে অবস্থায় মানে সেটা হবে 10 মিনিটের অপারেশন। স্যার ছানি অপারেশন হলে দেখতে পাই লেন্সটা কি মানে বসাবেই কনফার্ম। এখন তাই না করলে হবে না। এখন তাই, আগে কি হতো, আগেরটাকে ছেড়ে দিয়ে আলাদা করে চশমা দিত গোল গোল অ্যাডজাস্ট করে, কিন্তু ওই সিস্টেমটা বহু আগে ছিল। এখন মডার্ন সিস্টেম হয়ে গেছে, লেন্স বেরিয়ে গেছে বিভিন্ন 300 টাকা থেকে শুরু করে 30,000 টাকা অবধি। ঠিক আছে, এবার তুমি যে পরিমাণ যে কোয়ালিটির লেন্স ওখানে লাগাবে সেই অনুযায়ী খরচাটা হয়। কিন্তু অপারেশনটা তো মাত্র 10 মিনিটের, এই যে 8,000 10,000 2,000 ফ্রিতে কি আর তোমার 20,000 টাকা লেন্স দেবে না? 7 কাটে দেবে না, সস্তা দিয়ে কাটবে, এইটাই ওটা 300 টাকার মাল দেবে, 300 টাকার মাল দিলে দুদিন পর আবার দেখতে হবে না, অন্ধকার দেখবে না, 300 টাকা মানে ইন্দ্রকে একবারে দেখতে হবে না দেখতে পাবে, মানে উৎপল অতটা পরিষ্কার দেখতে হবে। স্যার আরবিসিটা হিমোগ্লোবিন আচ্ছা, ওইদিকে আমি অন্যদিকে চলে আসি। না স্যার, এই দেখো, ক্লিনিক্যাল ক্লিনিক্যাল অ্যানিমিয়া। ঠিক আছে, এবার বলছে ক্লিনিক্যালি দেখবো কোথায়, তবে ক্লিনিক্যাল অ্যানিমিয়া জাজ করতে পারবো। ও বলেছে লোয়ার প্যালপেবল
কনজাংটিভা একটা পয়েন্ট তোমাদের কাছে তো জিজ্ঞেস করবে যে অ্যানিমিয়া কোথায় কোথায় দেখে নখে আঙুলের ডগা তারা এখনো মুখ গেল না শেষ হলো না এই চোখের পর মুখ এরকম ভাবে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে কি দেখি ফ্যাকাশে হয়ে যাওয়া হ্যাঁ কি দেখবোটা কি মানে ডান, ডান। স্কিন টোনটা ফ্যাকাশে হয়ে গেছে মুখে আমরা দেখি টিপ অফ দ্য টাং অ্যান্ড বটম অফ দ্য টাং ভালো করে বলবো। টাঙের উপরে সারফেসে কালারটা পার্পল থাকবে গোলাপি থাকবে যত রক্ত ভালো থাকবে জিভটা গোলাপি হবে আর জিভের ডগাটা এমনি লাল থাকে একটু আরো টকটকে লাল থাকে যদি জিভের ডগাটা ফ্যাকাশে থাকে জিভের উপরে সারফেসটা ফ্যাকাশে থাকে তবে জানবে রক্ত কম আছে আর একটা মুখে দেখা হয় সব প্যালেট হাঁ করলে টর্চ খেললে পোস্টার ওয়ালে যেখানে গিয়ে টর্চটাকে পড়বে দ্যাট ইজ তোমার সব প্যালেট এই যে উপরের ছাদটা আমাদের মুখোভাবের উপরের ছাদটা সামনেটা আঙুল দিয়ে দেখো শক্ত শক্ত হতে হতে আরেকটু ভেতরে কেটে যেতে একটা জায়গা থেকে নরম অর্থাৎ দাঁত যতদূর আছে ততদিন দেখবে শক্ত তারপরেই দেখবে নরম ওই নরম শক্ত অংশটাকে বলছি আমরা হার্ড প্যালেট উপরের ছাদটাকে বলছি প্যালেট ভালো করে বুঝবে যতক্ষণ দাঁত আছে এই জিনিস সামনের দিক থেকে দিতে যাচ্ছে এই শক্ত শক্ত এই যত পিছনের দিকে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে এই শক্ত যেখান থেকে নরমে পরিণত হয়ে গেল দ্যাট ইজ সফট ঠিক আছে প্যালেটটা বুঝেছো প্যালেট হচ্ছে মুখোভাবের উপরে ছাদ ঠিক আছে তো এইরকম টর্চ না পুড়িয়ে টর্চ মারলে পরে যে জায়গায় যে টর্চের এটা পড়ছে দ্যাট ইজ সফট প্যালেটে পড়বে ওই সফট প্যালেটের কালারটা হবে ওইটা দেখবে রক্ত যত বেশি থাকবে তত ব্রাইট রেড আর যত রক্ত কম থাকবে রেড হয়ে যাবে রক্তটা ফ্যাকাশে হয়ে যাবে তাই মুখে কি দেখলাম টিপ অফ দ্য টাং ডরসাম অফ দ্য টাং অ্যান্ড সফট প্যালেট ভুলবে না চোখে কি দেখেছি লোয়ার প্যালপেবল কনজাংটিভা ঠিক আছে এইবার এটা একটু লিখে দিতা লোয়ার স্যার একটু বিজ্ঞানী লোয়ার প্যাকেজ লোয়ার এল এল এ ব্রাউন ইয়ার এল ক্যালকুলেটর অন জাম এন সি আই ই লোয়ার প্যালপেবল কনজাংটিভা একটা দু নম্বর হচ্ছে সফট এস ও এফ টি সফট বি এ এল এ টি প্যালেট ঠিক আছে তিন নম্বর হচ্ছে টি টি আই টি অফ টাং টি ও এন জি ই সি টাঙ্গু ঠিক আছে মুখ গেল এইবার হচ্ছে নেল বেড রিটার্ন 4 নম্বরে লিখে নেল বেড রিটার্ন NAIL nail B debate RETURN সেটা কি জিনিস এই তো নেল বেড নেলে যখন টিপছি সাদা হয়ে যাচ্ছে। সাদা না কাশিং হচ্ছে মানে সাদা হয়ে যাচ্ছে দিয়ে ছেড়ে দিচ্ছি কত তাড়াতাড়ি রিটার্নটা হচ্ছে নেল বেড রিটার্ন মানে রিটার্নটা যার যত রক্ত বেশি আছে তত তাড়াতাড়ি হবে আর নাহলে যার যত আস্তে আস্তে ভরাট হবে তার মানে রক্ত কম আছে বলে আস্তে আস্তে ভরাট হচ্ছে তার ডিলে নেল বেড রিটার্ন হচ্ছে তার মানে অ্যানিমিয়া থাকলে পরে ডিলে নেল বেড রিটার্ন দেখা ঠিক আছে তো এইখানে 4 নম্বরে দেখলাম 5 নম্বর হচ্ছে তোমার পাম সোল পাম এন্ড সোল পামের কালারটা যার যত রক্ত ভালো থাকবে কালারটা তত পার্পল থাকবে এরকম চাপালে লাল হয়ে যাবে আর যার মাসের পায়ের মতো হয়ে যাবে যার রক্ত নেই ফ্যাকাশে সাদা কিন্তু স্যার হয়ে যাবে একটা জিনিস এই যে বললেন আপনি নেল বেড রিটার্ন এখানে এখানে দেখা যাচ্ছে যে মানে ওই দিকে কেন দেখছি এরকম ভাবে টিপলাম তো তারপরে সঙ্গে সঙ্গে সেগুলো দিলে সাদা হয়ে যাবে স্যার এই জায়গাটা আমার সবসময় লাল লাল দিলে সাদা হলে ছাড়লে ভরাট হবে ভরাট হবে তো এটা হচ্ছে অথচ চোখের তলায় সাদা স্যার এই জায়গাটা লাল থাকে কেন আমার এই জায়গাটা ওই তো রক্ত আছে তাই বিভৎস রক্ত তুই দান করিস না তোর বিশাল রক্ত কার স্যার তুই কাটলে দাঁড়া আমি জিনিস হচ্ছে বলো পাম 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 মানে হচ্ছে হাতের চেটো আর হচ্ছে সোল পায়ের চেটো পাম এন্ড সোল আর লাস্ট পয়েন্ট হচ্ছে জেনারেল স্কিনের কালার একদিন স্যার এখানটা কেটে গেছে প্রচুর রক্ত বেরিয়েছে স্যার স্যার
সেই যারা SOL দিত। হ্যাঁ ইউএন স্যার কিছুদিন রক্ত বন্ধ হচ্ছে না, ফটকিরি সব থেকে ভালো না, হ্যাঁ? ফটকিরি রক্ত হ্যাঁ, বন্ধ কেটে গেলে যদি বাংলায় লেখো তবু সরকার লক করে দেবে। তাও না না ও তো আফতারি হ্যাঁ? আর 5 নম্বর হচ্ছে জেনারেল স্কিন, কালার অফ দ্য জেনারেল স্কিন, স্কিনের কালার। স্কিনের কালার যদি রক্ত ভালো থাকে গ্ল্যামার থাকে স্কিনে, আর যদি রক্ত না থাকে পেল দেখা যায়, পেল ফ্যাকাশে হয়ে যাবে। মুখ শুষ্ক। তাহলে স্যার ফর্সা মানুষের Dry হ্যাঁ, ফর্সা তার মধ্যে একটা আভা থাকে। রক্ত থাকলে আভা শরীর থাকে, সবসময় হিট থাকবে রক্ত স্যার। না থাকলে ওই মাছের পায়ের মতো সাদা ফ্যাকাশে খালি মনে হবে যেগুলো ফর্সা কিন্তু ক্যাটকেটে সাদা হয় অনেক সময় এগুলো আছে নেই কিছু। একটা টিপে দেখবে লাল হয়ে গেছে জায়গাটা। একটু হাড়বড় করলে আর করলে মানে ফেসে লাল হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। না, ওটা আলাদা জিনিস। স্যার রক্ত আচ্ছা, বন্ধ আর এবার শোনো, এটা হলো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে কি দাঁড়াবে? ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন কি করব? তিনটে। একটা হচ্ছে মাইল্ড, MILD মাইল্ড, একটা হচ্ছে মডারেট, MODERATE মডারেট, আর একটা হচ্ছে সিভিয়ার, SEVER। এটা কনক্লুশন তাই তো? কনক্লুশন ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে আমরা ক্লিনিক্যালি দেখলাম, দেখে কি কনক্লুড করব যে অ্যানিমিয়াটা মাইল্ড আছে না মডারেট আছে না সিভিয়ার আছে। এগুলোকে আমরা অ্যানিমিয়ার পেছনে প্লাস একটা দিলে মাইল্ড, প্লাস দুটো দিলে মডারেট, প্লাস তিনটে দিলে সিভিয়ার। এইভাবেও আমরা ক্লাস করি। বুঝতে পারছেন? ডায়াগনোসিসের বেসিকশনের পাতায় অ্যানিমিয়া ডবল ট্রিপল ক্লাস মানে হচ্ছে রোগীটার ক্লিনিক্যালি আমি এক্সাম করেছি, ক্লিনিক্যালি এক্সাম করে আমার মনে হয়েছে রোগীটার অ্যানিমিয়া সিভিয়ার। ঠিক আছে? এবং এইটা যখন আমি এর সঙ্গে তোমার হিমোগ্লোবিনের পরিমাণের সঙ্গে দেখবো, তখন এটা দেখতে পাবো মাইন্ড কাজে আছে হিমোগ্লোবিনের পরিমাণ মোটামুটি 70%। ঠিক আছে? মডারেট কাজে আছে হিমোগ্লোবিনের পরিমাণ 50 থেকে 70 মধ্যে, আর হচ্ছে সিভিয়ার যাদের আছে বিলো 40%। এবার হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কিভাবে নির্ণয় করে না কোয়ান্টিটেটিভ করে 14.5 কে 100% ধরা হয়। ধরে এবার ক্যালকুলেট এস্টিমেট করে যদি দেখা যায় তার 11 তোমার গ্রাম পার্সেন্টে আছে, 11 গ্রাম 100 ml রক্তে 11 গ্রাম হিমোগ্লোবিন আছে। এবার সেটার পার্সেন্টেজ করে দিতে হবে। 14 সমান 100, 14.4 ইন্টু 11। এবার হিসাব করে দেখো কত পার্সেন্ট আসছে, সেই হিসাবে পার্সেন্টেজ গুলো কাউন্ট করো। এইবার অ্যানিমিয়া হলে পরে এটা গেল তোমার ক্লিনিক্যাল। এবার মাইক্রোস্কোপিক্যাল যখন আমরা এই করবো, মাইক্রোস্কোপিক্যাল যখন অ্যানালিসিস করবো, তখন কতগুলো ভ্যারাইটি আসবে। বড় তো হবে না, একটা নেই। স্যার এবার একটা বেঞ্চ ওই লম্বালম্বি করে দেওয়া সব থেকে ভালো। এটা কোনটা স্যার মাইক্রোসাইটে? মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন, মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন বা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মাইক্রোস্কোপিক্যাল ওটা তো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন করলাম আগেরটা। ক্লিনিক্যালি জাজ করব, করে কি ইন্টারপ্রিটেশন করব, মাইল্ড মডারেট সিভিয়ার, তিনটে ভাগে। মাইক্রোস্কোপিক্যাল মানে আরবিসির ভলিউম, তাহলে এমসিএসসি, এমসিভি, এমসিএইচ এইগুলো দেখে যে আমি ক্লাসিফিকেশনটা আসছে, দ্যাট ইজ কল মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন। প্র্যাকটিক্যালি সেখানে না টেস্টিফাইড, প্র্যাকটিক্যাল না টেস্টিফাইড, টেস্ট করে যেটা পাওয়া যায়। টেস্টিং।
মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে দেখা যাচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক CROMIC ক্রোমিক অ্যানিমিয়া ANAEMIE একটা ভ্যারাইটি। এখানে এই ভ্যারাইটিটা কি দাঁড়াচ্ছে? এইটা আমি দেখেছিলাম সাইটিক মানে আরবিসি সাইজটা কমে গেছে এবং এর হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশন আছে সেটাও মানে আমি বললাম 20% এর নিচে চলে এসেছে, অর্থাৎ এটা হাইপোক্রোমিক হয়ে গেছে। সেই জন্য এইরকম ধরনের যখন মরফোলজি আমি পাচ্ছি তখন তার ভ্যারাইটি দিয়ে দাঁড়াচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া। কি লিখেছেন স্যার? মাইক্রো স্যার বলেছেন মাইক্রোসাইটিক তো উপরেরটা হ্যাঁ। স্যার মাইক্রো একটা আর বেশি হয়ে গেছে, আরটা বেশি হচ্ছে স্যার। সে ঠিক করে না MIC আর আপনাও তো শুনছি। MI আচ্ছা আর আটটা বেশি MIC আর সোসাইটি মাইক্রো I'm sorry MICRO micro CYTIC microcytic hypochromic macrocytic hyperchromic 3 নম্বর হাইপার না হ্যাঁ নরমো হাইপো না একটা হাইপো একটা হাইপো হাইপার একটা হাইপো এটা হাইপো এটা হাইপার নরমোসাইটিক নরমোক্রোমিক অ্যানিমিয়া যেটা চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সবই ঠিক আছে, কাঁচামাল ঠিক যাচ্ছে, ফ্যাক্টরিতে তৈরি ঠিক হচ্ছে, মাল সবে চুরি হয়ে যাচ্ছে, তখন এই প্রকার আছে নরমোসাইটিক নরমোক্রোমিক অ্যানিমিয়া ভ্যারাইটিটা। ঠিক আছে, এইটা গেল তোমাদের মাইক্রোস্কোপিক্যাল অ্যানিমিয়া। আর একটা আছে অভাবজনিত অর্থাৎ ডেফিসিয়েন্সি কজ, যেখানে তোমরা লিখবে যা যা অভাব, যত কাঁচামাল আছে তাদের যে অভাব এবং যে সমস্ত কিছু কিছু এন্ডোক্রাইন সিস্টেম আছে যারা এগুলোকে করে সাপোর্ট দেয়, তাদের অভাবজনিত কারণে হতে পারে। হ্যাঁ, এটা যেটা অভাবজনিত কারণে যে আমি এটাও কি এই ক্লাসিফিকেশনের মধ্যে ঢুকবে মাইক্রোস্কোপিক্যালে? বুঝতেই পারবে না, সবাই সবার মধ্যে ঢুকবে। আমরা শুধু মৌখিকভাবে আলাদা করেছি, এইরকম কখনো তো শরীরে আলাদা করা সম্ভব না। একই ধরনের যত ঘুরবে সেখানে সব ধরনের দেখা যাবে, যেমন ধরো আমরা একটু করছি আলাদা আলাদা পাবো বোঝার জন্য বোঝার জন্য, বুঝতে পারছি ঘটবে তো একসাথে। অ্যাকচুয়ালি অ্যানিমিয়াটা পুষ্টি অভাবজনিত লক্ষণ, তাই তো? হ্যাঁ, আর লক্ষণ মানে ডিজেসার। এইবার অভাবজনিত তুমি যত অভাব আছে লিখে দিও। হ্যাঁ দেখো, অভাবেরটা কোনো ব্যাপার নেই, তোমাদের নিজেদের নিউট্রিশন একটা লিখবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ঠিক আছে, অর্থাৎ অ্যানিমিয়া ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া ডিউ টু তোমার কি থাইরক্সিন, মানে থাইরক্সিনও কিছুটা রক্ত উৎপাদনে সাহায্য করে। যাদের দেখা যাচ্ছে তাদের হাইপোথাইরয়েডিজম আছে, দেখা যাচ্ছে রক্ত। তাহলে এন্ডোক্রাইন সিস্টেম ও এর সঙ্গে জড়িয়ে আছে। অভাবজনিতটা কোনো সেক্টরের মধ্যে বাঁধা, তুমি শুধু কম্পোজিশন গুলো অনুযায়ী ওগুলো বলে দিতে পারো। চারটে তো ইজিলি বলতে পারো, আয়রনটা অম্ল হতে পারে, তোমার এই তিনটে তো হচ্ছে আপনার যথেষ্ট। ইনজেক্ট করা যায়, আর বাকিগুলো আমাদের মেটাবলিক ডিসঅর্ডারের সঙ্গে জড়িয়ে আছে। এবার সেইটাকে তুমি কতটা আলাদা করবে। তাহলে স্যার থ্যালাসেমিয়াও তো এটার সাথেই তো এই অবশ্যই ওটা হচ্ছে তোমার ওটা যেরকম জন্মগত, ওটা মরফোলজি ছাড়াও ওটাও একটা অভাবজনিত বললাম না, কারখানায় বন্ধ, মানে যেখানে তৈরি হচ্ছে সেখানে, যেমন হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে তোমার কি বলবো ওটাকে তৈরি জনিত কথা আছে, একটু মাথায় আসতে পারছি।
আচ্ছা, sickle cell anemia। তো ওই যে বললো থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো হচ্ছে আমাদের কিছু রোগ, মানে জন্মগত রোগ গঠিত, বুঝতে পেরেছেন? স্যার যেখানে তৈরি হতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, তার প্রতিকার করার জন্য স্যার কি করতে হবে? তার প্রতিকার কি জন্য ঘটছে এটা, সেটা করতে হবে। স্যার এরিথ্রাইন টেল থ্যালাসেমিয়া পেশেন্ট হয়, হ্যাঁ, তো সেটা ওটা তার হচ্ছে তো ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এই যে এটা হচ্ছে লাস্টে যে ফ্যাক্টরিকে বন্ধ করে দিল, এটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা একটু বলবেন স্যার? ঠিক আছে, বললাম। আচ্ছা, এইবার হচ্ছে কি কি সিম্পটম হয় অ্যানিমিয়া? আর ক্লাসিফিকেশনে যাবে না। হ্যাঁ, খালি মনে হবে সবসময় শুতে ইচ্ছা করছে, শরীর দুর্বল, কিছু করতে ইচ্ছা যাচ্ছে না, হ্যাঁ? ETIO CICAL। আচ্ছা, এইবার গেল তোমার সিম্পটম কি কি দেখা দেবে? হয়তো একটুতে হাঁপিয়ে যাবে, উইকনেস, সেই তো উইকনেস হবে, হ্যাঁ, হাঁপিয়ে যাবে, একটুতে হাঁপিয়ে যাবে, মাথা ঘুরবে, মুখ ধরপড় করবে, অন্ধকার দেখবে, অসংখ্য তারা দেখতে পাবে, একটুতেই ফেরানোর মাথাটা ঘুরে গিয়ে দেখবে চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে, ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সঙ্গে অসংখ্য সব নানা ধরনের তারা দেখতে পাবে, হাত পায়ে চিল ধরবে, ভুলে যাবে। ঠিক আছে? এটা গেল। মাথা যন্ত্রণা হতে পারে, বুক ধরপড় করতে পারে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে, হাত পা ঝিনঝিন করতে পারে, যেটা বললো তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে, অক্সিজেনের অভাব হবে, ক্লান্ত হয়ে যাবে। আচ্ছা, হজমের গন্ডগোল হতে পারে, পায়খানা অনেকটা পাতলা হতে স্যার পারে। রিউমেটিজম আর্থ্রাইটিস হতে পারে, অতিরিক্ত ঘুমও তো হয়। বাথরুম হতে পারে, না, অতিরিক্ত ঘুম হয়। হ্যাঁ, তো এই সমস্ত সিম্পটমগুলো যার যা মনে থাকবে সেইগুলো লিখবে। এর জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে তোমার মুখের মধ্যে কিছু সিম্পটম দেখা যায়, হ্যাঁ, যেমন যে স্পুনিং অফ দ্য নেল, নেলটা মাঝখানটা ঢুকে যায়, ঢুকে গিয়ে নেলটা গাঢ়টা হয়ে যাওয়ার জন্য নেলটা চামচের মতো হয়ে যায়। চামচ যেমন স্পুন, আমরা চামচ যেমন খাই সেরকম নেলগুলো স্পুনের মতো হয়ে যায়, তাকে বলা হয় স্পুনিং অফ নেল। এছাড়া অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস অ্যান্ড গ্লসাইটিস, অর্থাৎ মুখের কোণে ঘা, জিভে ঘা, এইরকম কিছু দেখতে পাওয়া যায়। এইগুলো আয়রন ডেফিসিয়েন্সি সিম্পটমের সঙ্গে যখন দেখা যায় তাকে একটা সিনড্রোম বলে, পামার-ভেনসন সিনড্রোম। পামার-ভেনসন সিনড্রোম, বুঝতে পেরেছ? হ্যাঁ, PAMAR, পামার, VENSION, ভেনসন সিনড্রোম, SYNDROME, ঠিক আছে? পামার-ভেনসন সিনড্রোম দেখবে, আর গিয়ে বা নেট সার্চ করে দেখে নেবে। এটা হচ্ছে একটা আয়রন ডেফিসিয়েন্সি সিভিয়ার প্রেজেন্টেশন, ঠিক আছে? অর্থাৎ আয়রন যখন খুব বেশি পরিমাণে অভাব ঘটিত হয়ে যায় তখন এই ধরনের সিমটমগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, তোমাদের মুখ কি দেয়নি? একটু জল করলেই ভিজে যাচ্ছে দেখছি। আচ্ছা, এবার নোটটা খুলে চোখ খোলাও, নোটটা খোলো, না হলে মেলাতে পারবে না। নোট খোলো সবাই, অ্যানিমিয়াটা খোলো। আমি রেখেছি। দেখো, প্রথমেই বলেছে রক্ত অ্যানিমিয়া কাকে বলে, একটা ডেফিনেশন দিয়েছে। কি দিয়েছে? হ্যাঁ, বাংলাতেই বলো না। যখন আমাদের শরীরে প্রবাহিত রক্তের, হ্যাঁ, লোহিত রক্তের পরিমাণ কমে যায়, অথবা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, অববাহিত কমে যায়। তার মানে কি আমার ইংরেজির সাথে বাংলার কি কোনো ভুল আছে? আপনি স্যার একই লিখেলেন তো? তবে একটা লিখেছে, হ্যাঁ। তার মানে কি আমাদের শরীরে যখন তোমরা যদি কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ সব না বলতে পারবে, সোজা বাহ্যিক কথায় বলবে আমাদের শরীরে যখন প্রবাহিত রক্তের মধ্যে রক্তকণিকা, মেনলি লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়,
বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বা উভয়ই কমে যায়, তখন তাকে আমরা অ্যানিমিয়া বলি। এটা বলতে পারবে না? এটাই তো বললাম স্যার আমি। আর আমি আমার লেখা না বলতে পারলে কি হয়েছে? দিতে হতে অসুবিধা। এইবার দেখো টাইপ অফ অ্যানিমিয়া, সেখানে দেখো ক্লিনিক্যাল লিখেছে, দেখো ক্লিনিক্যাল টাইপ কি কি আছে দেখে নাও। মাইল্ড, মডারেট আর সিভিয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, মাইক্রোসাইক্লিক যেটাকে আমি বলছিলাম মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন বা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। সেখানে কি দিয়েছে দেখো, মাইক্রোসাইক্লিক হাইপোক্রোমিক, মাইক্রোসাইক্লিক আমি যেটা লিখেছেন সেটাই দিয়েছি। মানে উল্টোপাল্টা দিয়েছে। সিরিয়াল অর্ডারটা মেইনটেনেন্স হয়নি। আরে ঠিক আছে লিখেছে তো। লিখেছে তো, একই ব্যাপার এদিক ওদিক করেছে, ওই তিনটা আছে তো। হ্যাঁ স্যার আছে। সবই আছে। আচ্ছা, এবার ইটিওলজি কারণ গঠিত দেখো, অ্যানিমিয়া ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন C ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া ডিউ টু হেমারেজ, তারপরে হচ্ছে অ্যানিমিয়া ডিউ টু বোন ম্যারো ডিপ্রেশন। ঠিক আছে? বোন ম্যারো ডিপ্রেশন নাকি? হয়তো কারখানায় গন্ডগোল, বোন সেটা ম্যারো ঠিক আছে, বোন ম্যারো থ্যালাসেমিয়াতে দেখা দেয়, সিকেল সেল অ্যানিমিয়াতে দেখা দেয়, বোন ম্যারো ডিপ্রেশন। তো এইগুলো ট্রিটমেন্ট আছে তো? ওই তো ট্রান্সপ্লান্টেশন অফ বোন ম্যারো, ট্রান্সফার করতে হয়। মারো ট্রান্সপ্লান্টেশন কেন থাকবে না? আচ্ছা, যদি এটা হয় তাহলে স্যার যেগুলো ট্রেড ভাগ করা থাকে থ্যালাসেমিয়াতে ই ট্রেড বি ট্রেড যেগুলো হ্যাঁ, থাকে। ওগুলো অ্যাকর্ডিং টু মানে কতটা সিভিয়ার সেই অনুযায়ী ট্রিট করা হয়। এবার সেই অনুযায়ী অনেকে রক্ত চেঞ্জ করলে হয়ে যায়, কারো বোন ম্যারো চেঞ্জ করলে হয়ে যায়, কারো শুধু খরচ সাপেক্ষ। এরকম বিভিন্ন ভ্যারাইটি আচ্ছা, এগুলো আলাদা। যদি শরীরে হিমোগ্লোবিন তৈরি না হয় স্যার, তাহলে ব্লাড যে এক্সচেঞ্জ করে কোনো লাভ হয়? জি স্যার, হ্যাঁ টাইম দিন লাভ হবে, কারণ প্রত্যেকে তো তোমার একটা আরবিসি 120 দিন নির্ধারিত করছে, সেই 120 দিন লাভ হবে, তারপরে আবার দিতে হবে, সেটা দিয়ে হবে, বারবার দিতে হবে, স্যার বারবার দিতে হবে, ওই জন্যই দিতে হবে। রক্ত যতদিন কোনো রক্ত চেঞ্জ হলো, চেঞ্জ হচ্ছে প্রতি 4 মাস অন্তর চেঞ্জ হচ্ছে, কিন্তু তাতে কি আলটিমেটলি কিওরের দিকে যায়? দিছে সেগুলো তো এখন একটু পেশেন্ট ওয়াইজ ডিপেন্ড করবে। স্যার এখন কেউ যদি নিজস্ব মানে পরিকাঠামোটা চালু করে নিতে পারে তবে বেঁচে যাবে, আর যে চালু করতে পারবে না বডি যদি সেটাকে তৈরি করে দিতে তার পারে, মানে কি বডি যদি অ্যাক্টিভেট হয়ে যায় অটোমেটিক্যালি আসতে। এইবার বলো এইগুলো হলো তো, তারপরে দেখো লেখা আছে সাইন সিম্পটম, মেলাও না, মেলাতে বলেছি তো কি লিখেছে, সাইন সিম্পটম একটু দেখাতেই যাবে আছে, মাথা ঘুরবে, চোখের সামনে অন্ধকার দেখবে, মাথার যন্ত্রণা হবে, বুক ধড়ফড় করবে, শ্বাসকষ্ট দেখা দেবে, হাতে পায়ে ঝিমঝিম দেখা দেবে, অক্সিজেন কমে যাবে শরীরে। মুখে যন্ত্রণা হতে পারে, হজমের গন্ডগোল হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, আবার উদাহরণ হ্যাঁ খিদে থাকবে না। খিদে মানে মরে যেতে পারে, একসাথে করে দিয়েছি। এইবার দেখো সাইন কি দেখবে, দেখো স্কিনে ধূসর ভাব দেখবে, ইডিমা দেখা দিতে পারে, তারপর হচ্ছে বুকের ওই নেলভেট রিটার্নটা ডিলে হতে পারে, পালস দুর্বল হয়ে পড়বে, স্কিন শুষ্ক হয়ে পড়বে, আর মুখগুলো চামচের মতো আমরা ধারণ করতে পারি। আচ্ছা স্যার বলছি ইডিমাটা হয় কেন? ইডিমা হয় কি করে? ওটা ওই আসবো তখন ইডিমা প্রোটিনটা অভাব ঘটে কেন না, রক্তের পরিমাণ কমে গেলে, হিমোগ্লোবিন পরিমাণ কমে গেলে ওদিকে প্লাজমা প্রোটিনেরও কিছুটা ডিফারেন্সিয়েশন এসে যায়, ফলে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর কলয়েড অসমোটিক প্রেসার এর মধ্যে একটা ডিসব্যালেন্স সৃষ্টি হয়। তার ফলে এই যে আর্টেরিয়াল ভেন থেকে যতটা পরিমাণে লিকুইড বেরিয়ে যাচ্ছে সেটা তো আবার ঘুরে ভেন্টুলার ভেন থেকে আবার রক্ত ফিরে আসছে, যতটা এখান থেকে বেরোচ্ছে ভেন্টুলার ভেনে ঠিক ততটা ফেরত আসছে, কিছুটা ইন্টারসেলুলার প্লেসগুলোতে জমা থেকে যাচ্ছে, তারাই ইডিমা। আমরা যখন ইডিমার প্যাথোলজি করবো, ইডিমাও আছে তো, অ্যানিমিয়ার পরে জন্ডিস আছে, জন্ডিসের পরে ইডিমা আছে, এই তিনটে প্যাথোলজিক্যাল কন্ডিশন তোমাদের জেনারেল প্যাথোলজির কন্ডিশন তোমাদের করতে হবে। সেখানে যখন আমরা ইডিমা করবো, ইডিমার যখন প্যাথোজেনেসিসটা আমরা জানবো, শেষ হয়ে গেল।
তাড়াতাড়ি আয়। বাড়িতে ফোন করবো নাকি? দেখতে হবে। আচ্ছা এইবার দেখো তোমাদের এতে লেখা আছে কোথায় কোথায় দেখা হয় অত বলছিলে হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখো চোখের পাতা নিচে মানে লোয়ার প্যালপেবল কনজাংটিভা লেখা আছে তো জিভের নিচের সফট প্যালেট নেলভেট নামের স্কিন এই এটা এখানে ভুল লিখে চলে জিভের উপরের অংশ করে দাও এটা জিভের উপরের অংশ হ্যাঁ কেটে কেটে উপরের অংশ করো ডরসাম অফ দ্য টাং জিভের নিচে নয় ভুল লিখেছে ঠিক করে কেটে ঠিক করে দাও ওই জন্যই বলতে না জিভের উপরের অংশ এবং সফট প্যালেট তারপরে যে সব প্যালেট বলেছি Velvet. নেলভেট বলেছি পাম এন্ড সোল বলেছি আর স্কিন বলেছি তো মিলেছে এই যদি বলে জিভের উপরে অংশ। বাংলাটা লিখে আর জিভের এখানে নিচে আছে, ওর উপরে হবে চোখের নিচের পাতা জিভের জিভের উপরে হবে। যারা নেশা করে জিভের নিচের অংশটা কালো হয়ে যায়। ঠিক আছে হয়েছে কোন নেতা জানা ব্যাস ওই স্মুথ টাইপের। এইবার ম্যানেজমেন্টে দেখো কি কি আছে সেইগুলো একটু স্মুথ করে নিয়ে সবাই অ্যানিমিয়া হয়ে যাবে স্যার এটা কি লেখা আছে পালস দেখা আর যায় উজ্জ্বল বর্ণ টপ টপ করবে। পালসি দেখা হ্যাঁ, যায় এক্ষুনি। ওটা লিখবে না আচ্ছা ওটা বাদ দেবে লিখবো আমি না। সরি স্যার বলে আমার বাচ্চা ওটা মানে কি বলবো এটা আমি তোর সাথে কথা বলছি। আরে দাঁড়াও না এত কথা কেন বলো তুমি ক্লাসে আমি তোর সাথে কথা বলছি। আমরা স্যার তো আমি পড়াচ্ছে পড়াচ্ছি স্যার ওর অসুবিধা হয়েছে ওইটা আমি বলে দিলাম। না তুমি আমি আছি তো ও আমাকে জিজ্ঞেস করেছিল তাই বললাম। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ, আমরা সবাই অ্যাডাল্ট বলছি যে এই ব্যাপারটা না আমেগার আছে বলতে কি আমরা পালস বলতে গেলে একটা আরেকটা ক্লাস পালস যখন আমরা দেখি না আমাদের একটা কিছু নিয়ম আছে আমরা পালসের 5টা জিনিস দেখি কি কি দেখি রেট রিদম ভলিউম টেনশন এন্ড কন্ডিশন অফ দ্য আর্টিয়াল ওয়াল ঠিক আছে তো এখানে যে 5টা জিনিস দেখি তার মধ্যে এই যে এখানে কি বলেছে দেখো রেড রিদম তাই তো কি লিখেছে বাংলাটা স্যার রয়ের ডেট ফুটপুরি রিদম পড়েনি। আছে লেখা হ্যাঁ, রয়ের ফুটপুরি পড়েনি স্যার। দেখো এখানে গন্ডগোল আছে এখানে আছে রেড হবে রেড রেড রিদম তারপরে রিদম এটা দিতে হবে ওটা রেট হবে রেড ট হবে রেট, ট। রেট। রেট রিদিম আর রিদম ও রেট আর রিদিম আলাদা রেড আলাদা রিদম আলাদা এটাই তো বলছি ভলিউম এবং টেনশন এগুলো যে সাউন্ড ফাউন্ড না লিখে বলে রেড রিদম ভলিউম টেনশনের গন্ডগোল দেখা যায় রেড রিদম রিদিম ভলিউম রিদিম ভলিউম ও টেনশনের ও টেনশন হ্যাঁ গন্ডগোল দেখা যাবে মানে নর্মাল থাকবে না সোজা এই সোজা কথায় রেখো রিদিম ভলিউম টেনশন নর্মাল থাকবে না মানে গন্ডগোল গন্ডগোল দেখা যাবে হ্যাঁ ব্যাস এটা কি করবে পড়া পাইনি দাঁড়িয়ে বসবো বেঞ্চ নিয়ে এসে ওই তো ওইখানে ফার্স্ট বেঞ্চে জায়গা আছে চলে যা হ্যাঁ চলে যাবে তো। তুই বাচ্চা ওর ওই ওখানে ফার্স্ট বেঞ্চ গিয়ে বস। এই দেখ এইখানে দুটো ধরে এই নিচে স্যার এই গরমে স্যার, এই গরমে গায়ে গায়ে না বসাই ভালো। এইখানে দুটো ধরবে স্যার এই গরমে গায়ে গায়ে না বসাই ভালো। ফাঁকায় না বসা ভালো। তার মানে অ্যানিমিয়া হয়ে গেল এখানটায় বসে ওখানে হাওয়া হবে হালকা হলেও হাওয়া হ্যাঁ। হবে বাকিটা লেখা ওর নামটা কি জানো অ্যানিমিয়াটা হলো এর পরে দিন হবে না ওদিকে চেপে যেত এই স্যার এর পরে দিন তো ক্লাস হয়ে গেল দাঁড়া না মজা হচ্ছে কেন গায়ে লাগছে ওরা দাঁড়িয়ে আমার থাকলা কি আছে ওদের ভালো লাগে হাওয়াটা পাচ্ছে তুমি দেখতে কেমন লাগে কথাই কথাই চেষ্টা আছে স্যার এটা। এই কথা রইল বা আচ্ছা এবার লাস্টে আমি একটা কথাই বলছি আজকে অ্যানিমিয়াটা যা পড়ানো হলো যা নোটে দেওয়া আছে তোমরা ভালো করে পড়ে আসবে একদম সামনের দিনে আমি ইডিমা জন্ডিস এরকম কোনো
আইটেম করবো, ঠিক আছে, সেই অনুযায়ী চলবে। স্যার এটারও তো ইএসআর দেওয়া আছে। এসআর তো আগের দিন করে দিয়েছি, হ্যাঁ আছে নোটে লেখা। হ্যাঁ, এবং সেটা আমি আগের দিন করে দিয়েছি। এসআর এবং ব্লাড এক্সামিনেশন দুটোই আছে। এক্সামিনেশন অফ ব্লাড মানে যেটা তোমাদের হিমাটোলজিক্যাল এক্সামিনেশন বা সিবিসি বলা হয়, হ্যাঁ। সেই জিনিসটা করিয়েছি। আর ওইখান থেকে আমি শুধু এসআরটা নিয়ে করিয়ে দিয়েছি ওটা, ঠিক আছে। এইবার জেনারেল প্যাথোলজির মধ্যে যে তিনটে রোগ আছে, অ্যানিমিয়া, জন্ডিস, ইডিমা, ঠিক আছে, তার মধ্যে অ্যানিমিয়াটা আমি পেয়ে গেলাম। ডায়াগনোসিস এতগুলো তো হলো, কে বললো এখানে? ওইগুলো তো ডায়াগনোসিস, ক্যারেক্টার, এই যে মাইল্ড, মডারেট, সিভিয়ার কি করে বলছে ডায়াগনোসিস চালানো সম্ভব? এই তো ডায়াগনোসিস। ট্রিটমেন্ট ম্যাসালা ডাবের জল পুরো বোঝায়। এই যে লেখা আছে যেটা ওইটা বলে ছাড়া বাজার টিউমার থাকে দেখো এখানে তোমরা আরো মডিফাই করতে পারো। লিখে যার আয়রনের অভাব আছে তাকে আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে, যার ভিটামিন ও ফলিক অ্যাসিডের অভাব আছে তাকে ভিটামিন ফলিক অ্যাসিড দিতে হবে, যার রোগ গঠিত আছে যেমন ব্লিডিং পাইলস আছে, ব্লিডিং আছে, সেইগুলোকে ট্রিটমেন্ট করে সারিয়ে দিতে হবে। আর যার বোনম্যারো ডিপ্রেশন আছে বা থ্যালাসেমিয়া আছে তাদের অ্যাকর্ডিং টু যা চিকিৎসা সেই অনুযায়ী করলে